মানুষের সঙ্গে মাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। আমাকে দেখে মা দ্রুত বিছানার চাদরে নিজেকে ঢেকে নিল। তখন আমি স্কুলে পড়ি। স্কুল থেকে ফিরে মায়ের ঘরে কী কারণে যেন গিয়েছিলাম। তখনই এরকম দৃশ্য চোখে পড়ে যায়। আমার বয়স তখন অল্প, এইসব বিষয়ে কোনো ধারণাই ছিল না। কিছু না বুঝেও অনুমান করতে পারলাম যে কিছু তো একটা অন্যায় হচ্ছে। রোজ দেখতাম লোকটা মায়ের ঘরে রাত কাটাতো। একই বিষয় দেখতে দেখতে আমার কাছে অভ্যস্ত হয়ে গিয়েছিল। লোকটা রোজ আমার জন্য এত এত চকলেট নিয়ে আসতো। আমি ঘরে বসে মনের সুজের চকলেট খেতাম, আর লোকটা মায়ের ঘরে ঢুকে যেত। বাবা মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া, আর লোকটার প্রতিদিন বাড়িতে আসা, এই দেখেই আমার ছোটবেলা কেটেছে। বয়ঃসন্ধি পেরোতেই আমি যখন এইসব বিষয়ে বুঝতে শুরু করি, তখন মা অনেক বোঝানোর চেষ্টা করতাম। কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে, সেই সময় শুনলাম মা ফোনে কথা বলছে। কাছে গিয়ে বললাম, মা, কে ফোন করেছে? মা আমতা আমতা করে বলল, না মানে, তোমার বাবা ফোন দিয়েছে। বুঝতে পারলাম মা মিথ্যে বলছে, কারণ বাবার সাথে মা কখনোই হেসে কথা বলে না। মা যে পরকীয়ার সময় দিচ্ছে সেটা বুঝতে বললাম। বাবার সাথে তুমি কখনোই হেসে হেসে কথা বলো না মা, মিথ্যে কেন বলছো? মা ধমক দিয়ে বলল, মুখে মুখে এত কথা বলো কেন? খুব বড় হয়ে গেছো তাই না? চর মেরে তোমার গাল লাল করে দিব, শয়তান মেয়ে। মায়ের ধমকে আমার চোখে জল চলে এলো। উঁচু আওয়াজ, আমায় কেউ বকলে কান্না ধরে রাখতে পারি না। চোখে জল নিয়েই বাড়ি থেকে বেরিয়ে এলাম। কলেজের উদ্দেশ্যে হাঁটছি। আমাদের বাড়ির দুইটা বাড়ির পরেই বিষণ্ণর বাড়ি। ওদের বাড়ির কাছে আসতেই দেখলাম বিষণ্ণ হাফ প্যান্ট পরে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ভীষণ লজ্জা পেল। লজ্জায় কেঁচোর মতো আঁকাবাঁকা করছে। ওর সামনেই আন্টি চিকন একটা কঞ্চি হাতে দাঁড়িয়েছে। তার মানে ও আজও কিছু একটা গন্ডগোল করেছে। আমাকে দেখে বিষণ্ণর মা বলল, মিষ্টি, তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো তো। তোমাকে দেখে যদি হারামজাদাটার একটু লজ্জা হয়। বিষণ্ণর ভোঁতা মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে। হাসি চেপে রেখে বললাম, কী রে বিলু, আজ আবার কি করেছিস? বিষণ্ণ লজ্জায় লাল হয়ে বলল, বিশ্বাস করো আমি কিছু করিনি। তুই কি আর বড় হবি না? রোজ কিছু না কিছু ঝামেলা করে এক পায়ে দাঁড়িয়ে থাকিস। আন্টি আজও কি করেছে? আন্টি কঠিন স্বরে বলল, ওরে চিনি আনার জন্য 50 টাকা দিয়েছি। 30 টাকা চিনি এনে বলতেছে বাকি টাকা নাকি হারাই ফেলছে। এই অভাবের সংসারে তার মধ্যে টাকা হারালে কার রাগ ঠিক থাকে বলো? আরও কিছুক্ষণ বকাঝকা করার পর বিষণ্ণকে নিয়ে কলেজের রাস্তায় হাঁটছি। বললাম, টাকা কি সত্যিই হারিয়ে ফেলেছিস? আরে না, তোমাদের কলেজ ট্যুরে নিয়ে যাবে সেজন্য টাকা জমাচ্ছি। আমাদের নিয়ে গেলে তুই টাকা জমাচ্ছিস কেন? তোমার সঙ্গে আমিও যাব। তুমি রেফার করলে আমাকেও নিয়ে যাবে। প্লিজ প্লিজ, আমায় সাথে নাও। আমার পাহাড় দেখার খুব ইচ্ছে। কিন্তু আমি তো ট্যুরে যাচ্ছি না। বিষণ্ণ মুখ কুঁচকে বলল, যাচ্ছ না মানে কি? তুমি না গেলে তো আমারও যাওয়া হবে না। প্লিজ চলো না, তোমার পায়ে পড়ি। আরে আরে সত্যি, পা চেপে ধরছিস কেন? লোকে দেখলে কি ভাববে? যা ভাবার ভাবুক। বলো, তুমি যাবে? সবসময় বাচ্চামি করবি না বিষণ্ণ। আমার যাবার মতো কোনো মন মানসিকতা নেই। বিষণ্ণ আর কিছু বলল না। বাকি রাস্তাটুকু চুপচাপ মাথা নিচু করেই হাঁটলো। ট্যুরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না থাকা সত্ত্বেও বান্ধবীদের জোরাজুরিতে শেষমেশে যেতে রাজি হলাম। শরীর খারাপ লাগছে খুব। সকাল থেকে কিচ্ছু খাইনি। ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা হলাম। শরীরটা কেমন যেন চক্কর দিয়ে উঠছে বারবার। বাড়িতে আসতেই এমন একটা দৃশ্য দেখবো কখনো কল্পনাও করতে পারিনি। আমি রীতিমতো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখলাম আমার সামনের সোফায় মায়ের কোলে ওই লোকটা শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমি আমার রাগ সামলাতে পারলাম না। কর্কশ গলায় বললাম, মা, সব কি নোংরামি শুরু করেছো তুমি? যুবতী একটা মেয়ে, স্বামী থাকতেও এইসব নষ্টামি করতে লজ্জা করছে না? আর কতটা নিচে নামবে তুমি? এতটুকু বলেই রুমে চলে আসলাম। সত্যি বলতে মায়ের মুখটা এখন আর দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। বড় মামার কাছে ফোন করলাম। 2বার রিং হতেই মামা ফোন ধরল। তারপর রোবটের মতো বলল, মিষ্টি মা, কেমন আছো? আমি সময় স্বল্পতার জন্য তোমার খোঁজ নিতে ব্যর্থ হচ্ছি। পড়াশোনা কেমন চলে? কান্নার বেগ এতটাই প্রবল যে মিষ্টির হেঁচকি শুরু হয়ে গেছে। হেঁচকি তুলে কান্না করতে করতে মিষ্টি বলে, মামা, তুমি এর একটা ব্যবস্থা নেবে নাকি আমি বাবাকে জানাবো? সে কি? তুমি কান্না করছো কেন? কি হয়েছে?
মামা কি হয়েছে? আমি বলতে পারবো না, এসব বলতেও আমার বিবেকে বাজছে। তুমি তো সবই জানো। মামা গম্ভীর হয়ে বলেন। ওই বেয়াদব মেয়ে এখনও এসব চালিয়ে যাচ্ছে। মিষ্টি কিছু বলল না, শুধু কান্না করছে। মামা বলল, মিষ্টি, আমি আর কি করব? বড় ভাই হিসেবে যথেষ্ট শাসন করেছি। শেষবার তো এটাও বলেছে আমি যেন তার উপর অধিকার খাটাতে না আসি। আমি নাকি এখন ওর কেউ না। যতটুকু শাসন করার আমি করেছি, আমার আর কিছু করার নেই। মিষ্টি ফোন কেটে দিল। মামা ঠিকই বলেছে, তার পক্ষে যা যা করা সম্ভব সবটাই তিনি করেছেন। অতিরিক্ত কান্না করলে মিষ্টি দ্রুত ঘুম পায়। সে তলিয়ে গেল গভীর ঘুমে। ঘুম ভাঙলো ফোনের শব্দে। মিষ্টি স্ক্রিনে তাকিয়ে দেখলো বাবা ফোন করেছে। রিসিভ করতেই উপাস থেকে বলল, আমার পিচ্ছি মামুনি কি করো? ঘুম থেকে মাত্র ওঠায় দুপুরের ওসব কথা মিষ্টি ভুলেছিল, তাই স্বাভাবিকভাবেই বাবাকে বলল, ঘুমাচ্ছিলাম বাবা। তোমার ওখানে এখন ভোর না রাত? ভোর। মিষ্টি জানালা দিয়ে বাইরে তাকালো, তারপর বলল, আমাদের এখানে এখন রাত হয়ে গেছে। তুমি কেমন আছো বাবা? মামুনের সাথে কথা বললে তো সবসময় ভালো হয়ে যায়। খাইছো তুমি? না, খাইনি। তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ, গাড়িতে আছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। পৌঁছে আমার জানিও। ঠিক আছে ছোট্ট রাজকন্যা। ও হ্যাঁ, তোমার স্কুটি কি ডেলিভারি হয়েছে? মিষ্টি বুঝতে পারছে না বাবা কোন স্কুটির কথা বলছে। মিষ্টি জিজ্ঞেস করলো, কোন স্কুটি ডেলিভারি হবে? সে কি, তোমার মা কিছু বলেনি? না তো। তুমি না বলেছিলে তোমার স্কুটি খুব পছন্দের? বেতনের টাকা জমিয়ে জমিয়ে তোমার স্কুটি কেনার জন্য পরশুদিন 1.5 লাখ টাকা পাঠিয়েছি। তোমার মা তো বলল আজ ডেলিভারি করবে। ওটা তো কথার কথা বলেছিলাম বাবা। আমি তো সাইকেলই চালাতে পারি না, আবার স্কুটি। পারো না, শিখে নিবে। আচ্ছা মা, রাখি, অফিসে চলে আসছি, রাতে ফোন দিব। টাটা। আচ্ছা, তুমি কিন্তু ঠিক সময়ে খাবে, মনে থাকবে। হুঁ, থাকবে। টাটা। ফোন রেখে মিষ্টি গেল মায়ের ঘরের দিকে। ইদানিং মায়ের ঘরের দিকে আসতেও মিষ্টির ঘেন্না লাগে। বারবার চেষ্টা করি বাবাকে সবটা বলতে, কিন্তু শেষমেশ বলতে পারি না। আমাদের সংসারটা ভেঙে যাবে ভেবে সবসময় মনে হয় মা এই বুঝি পাল্টে যাবে, এই বুঝি সবটা আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সেটা আর হয় না। মা আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে। আমাকে দেখে মা বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আর বেশি রাত জেগে থাকবে না, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ? রাতে বাড়ি ফিরবে না? তোমার স্পিতা মাসির বাড়িতে আজ পার্টি, ওখানে যাচ্ছি, নাও ফিরতে পারি। আচ্ছা। আরও কিছু বলবে? বাবা কি আমার স্কুটি কেনার জন্য টাকা দিয়েছে? দিয়েছে, কিন্তু আমি সেটা খরচ করে ফেলেছি সোনা। প্লিজ মন খারাপ করিও না, 2টা মাস অপেক্ষা করো, ওর থেকেও দামি স্কুটি কিনে দিব। কোথায় খরচ করেছো? টাকাটা আসলে তোমার অরিন আঙ্কেলকে দিয়েছি, ওর ব্যবসা লস যাচ্ছে। মিষ্টি আর কিছু বলল না। সে এতদিন জানতো মায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এখন মনে হচ্ছে কিছু মা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট পশুদের থেকেও নিম্ন। রাতে পড়ার টেবিলে বই নিয়ে বসে মিষ্টি একটা বিষয়ে লক্ষ্য করলো। তার পড়াশোনা কোনো মনোযোগ বসাতে পারছে না। শুধু পড়াশোনায় না, সে কোনো কিছুতে ফোকাস ধরে রাখতে পারছে না। সব সময় একটা অজানা আতঙ্ক যেন ওর বুকে চেপে বসে আছে, যেটা শেকড় দিন দিন গোটা শরীরে ছেয়ে যাচ্ছে। অনেক রাত অবধি জেগে থাকায় মিষ্টির ঘুম ভাঙলো সকাল 10টায়। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে সামনের সোফায় দেখলো একজন বসে আছে। লোকটা চেনা চেনা লাগছে। ভালোভাবে লক্ষ্য করতে মিষ্টির শরীর কেঁপে উঠল। এটা কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? সোফায় বাবা বসে আছে। বাবাকে হঠাৎ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমায় দেখে বাবা উঠে দাঁড়িয়ে মুচকি এসে বলল, গুড মর্নিং রাজকন্যা। গুড মর্নিং বাবা। এখনও আমি ধাতস্থ হতে পারছি না। বাবা আমার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, মামুনি, দ্রুত ফ্রেশ হয়ে নাও, বাইরে তরমুজের দোকান এসছে, চলো তরমুজ খাবো। বাবা তুমি সত্যি এসেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, স্বপ্নের মতো মনে হচ্ছে। সত্যিই এসছি, তোমায় দেখতে ইচ্ছে করলো, চলে এলাম। তুমি আগে থেকে বলে আসোনি কেন বলো তো?
আজ কলেজ যেতেই হবে, আর কাল পরশুর মধ্যে আমরা কলেজ থেকে পাহাড়ে ঘুরতে যাব। তুমি আসবে জানলে এসব প্ল্যান করতাম না। বেশ তো, আমিও তোমার সাথে যাব। আমরা ফ্রেন্ডরা মিলে যাব। সেখানে তুমি গিয়ে কি করবে? আচ্ছা, যাই হোক, ফ্রেশ হয়ে আসো। তরমুজওয়ালারে অনেকক্ষণ হলো আটকায় রাখছি। বিছানা থেকে উঠে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বাবা, আমরা দুজনের হাতে তরমুজের ফালি। বাবা অভিমানী স্বরে বলল। তোমার হাতের তরমুজটা বেশি মিষ্টি, আমারটা কেমন পানছে? তরমুজ মুখে দিয়ে বললাম, আচ্ছা, এখন থেকে একবার খাও, জাস্ট একবার খাবে কিন্তু। বাবা হাসতে হাসতে বলল, মিষ্টি? তোমার মা কাল রাতে কোথায় গেছে জানো? আমার মুখের হাসিটুকু সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল। মৃদুস্বরে বললাম, মা বলল। তোমায় একটা সিদ্ধান্ত জানাচ্ছি। বাবার কথায় আমার হার্টবিট বেড়ে গেল। মায়ের বিষয়ে কি বাবার সব জেনে গেছে? জানারই কথা। অরিন আঙ্কেলকে নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। বললাম, কি সিদ্ধান্ত বাবা? তোমার মায়ের সাথে আমি আর সংসার করব না। কি সব কি বলছো তুমি বাবা? যা শুনছ সেটাই বলছি। প্রতারণা যে করে আমি তাকে ক্ষমা করি না। বাবার কথায় আমার চোখে জল চলে এলো। বললাম, তাহলে তো আমিও প্রতারণা করছি। তোমার কোনো দোষ নেই। বাবা মায়ের আদরে থাকতে সব ছেলে মেয়েরাই চেষ্টা করে, তুমিও তাই করেছো, এতে দোষের কিছু না। বাবা, আমি মামাকে কয়েকবার বলেছি, মামাও আর কিছু করছে না। অনেকে বলেও লাভ নাই, যথেষ্ট শাসন করেছেন। নিজে ঠিক না হলে শাসন করে ঠিক করা যায় না। আমি আর একবার মাকে বোঝাবো বাবা, প্লিজ। অনেক বুঝিয়েছি, আর সম্ভব না। তোমার মা কাল রাতে ওই ছেলের বাড়িতে গেছে। কিন্তু মা তো বলল মাসির বাড়িতে যাবে। মিথ্যা বলছে। আমি ওর সব কাজিনকে ফোন করে খোঁজ নিয়েছি, কোথায় নেও। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কথাবার্তার এক পর্যায়ে ছাদে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। চমকে পেছনে তাকালাম, মা দাঁড়িয়ে। বাবাকে দেখে মা থতমত খেয়ে বলল, তুমি তুমি কখন এলে? বাবা আমায় চোখের ইশারায় চলে যেতে বলল। আমি ছাদ থেকে নেমে সিঁড়িতে আড়ি পেতে রইলাম। যদিও বাবা মায়ের মধ্যকার কথা শোনাটা বেয়াদবি, তবুও আমি সেই বেয়াদবিটাই করলাম। বাবার একটু কাছে গিয়ে মা বলল, তুমি হঠাৎ কাউকে কিছু না বলে আসলে আমি কি যে খুশি হয়েছি। তোমায় খুশি করতে পেরে আমি ধন্য। আমি তো ভাবতাম তোমায় খুশি করার সামর্থ্য আমার কখনোই ছিল না। এভাবে কথা বলছো কেন? কোথায় ছিলে সারা রাত জানতে পারি? মা আমতা আমতা করে বলল, আসলে বোনের বাড়িতে গিয়েছিলাম। কোন বোনের বাড়িতে গিয়েছো? দেখি ওনার নাম্বারটা দাও, একটু কথা বলি। তুমি কি আমার সন্দেহ করছো? সেটা কি আজ নতুন? কি করে বেড়াও আমি বুঝি না, ভাবছো? এইভাবে এক কথা দুই কথায় বাবা মায়ের মধ্যে বড় সড়ো একটা ঝামেলা লেগে গেল। বাবা রেগে মেগে এক পর্যায়ে মায়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিল। আমাদের ছাদে রেলিংও দেওয়া নেই, চারপাশে 1 ইঞ্চি করে শুধু সিমেন্টের প্রলেপ দেওয়া। বাবা মা সেখানেই দাঁড়িয়ে আছে। সেখানে জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিং করা, ছাদের মেঝেতে পাইপ সেট করা। মা চর সামলাতে পারল না। রেলিং না থাকায় পাইপগুলোতে পা আটকে ছাদের ওপর থেকে নিচে পড়ে গেল। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড একটা চিৎকার দিয়ে সিঁড়িতেই ধপ করে বসে পড়লাম। বাবা বুঝতে পারিনি মা শাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যাবে। নিচে কনস্ট্রাকশনের কাজ চলছে, পাহাড়ের মতো উঁচু করে বড় সাজিয়ে রাখা। মা নিচে গিয়ে মাকে যখন দেখি তখন মায়ের মুখ পুরোটাই থেতলে গেছে। বুক পেট ভেদ করে রড ঢুকে আছে। রক্তের নীল রডগুলো কালো বর্ণ ধারণ করেছে। আশেপাশে লোকজন জড়ো হতে লাগলো। কেউ বলছে অ্যাম্বুলেন্স ফোন দাও, কেউ বলছে আগে পুলিশ খবর দাও। পুলিশ কেন? বাবাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে? বাবা তো মাকে ইচ্ছে করে ছাদ থেকে ফেলেনি, বা পাইপে পা বিঁধে পড়ে গেছে। নিজেকে ধাতস্থ করতে বেশ সময় লাগলো। যতক্ষণে স্বাভাবিক হলাম বুঝতে পারলাম আমাদের বাড়ি ভর্তি পুলিশ। ছাদে সিভিল পোশাক পরা 2 জন তদন্ত করছে। পুলিশের কথায় যা বুঝলাম বাবা নাকি পালিয়েছে। তাকে পুলিশ খোঁজার চেষ্টা করছে। কথাটা শুনে আমার চারিদিক শূন্য হতে শুরু করলো। বাবা কোথায় গেল? সত্যি কি পালিয়েছে? বাবা
মায়ের আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বুঝলাম বাবা নিখোঁজ। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশ তাদের খোঁজার সময় সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে। আমার সামনে পোলো টি শার্ট পরিহিত সুদর্শন এক যুবক বসে আছে। তার কোমরে চামড়ার একটা লম্বাটে বেল্ট, যত সম্ভব ব্যাগে পিস্তল রাখা আছে। লোকটা হাসি হাসি স্বরে বলল, খুকি, আমায় এক কাপ চা খাওয়াতে পারবে? আমি কিঞ্চিত হতভম্ব হলাম। আমার মনের অবস্থাটা এখন ঠিক কেমন যাচ্ছে সেটা কি পুলিশের লোকেরা বুঝতে পারছে না, নাকি পুলিশের মন বোঝার কোনো ক্ষমতা নেই? লোকটা আবারও বেশ আনন্দিত ভঙ্গিতে বলল, আসলে কি বলো তো, সকাল থেকে এখানেই আছি, কিচ্ছু খাওয়া হয়নি, খিদেতে ঘুম পাচ্ছে। চা না খেলে তোমার ঠিকঠাক প্রশ্ন করতে পারবো না। বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, চা আনছি। প্লিজ আপনাদের যা তদন্ত আছে তা করে চলে যান। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমায় ডিস্টার্ব করবেন না। লোকটা আবারও হেসে জবাব দিল, তুমি তো দেখছি রেগে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করব না। আপনি হাসবেন না প্লিজ, চা দিচ্ছি, চুপচাপ খেয়ে বিদায় হন। আচ্ছা। আমি গেলাম চা বানাতে। চা বানিয়ে টেবিলে রাখতেই লক্ষ্য করলাম তার হাতে একটা তরমুজের ফালি। সকালে বাবা আর আমি খেয়ে ফেলে রেখেছিলাম, সেটাই হয়তো। লোকটা ভ্রু কুঁচকে বলল, তরমুজটা নিশ্চয় আপনার বাবা নিয়ে এসেছে, তাই না? হ্যাঁ। কি, এটা দিয়ে কি হবে? তোমার মায়ের শরীরে হাতের ছাপ পাওয়া গেছে, তোমার বাবার হাতের ছাপের সাথে মেলাতে হবে, তাহলে কিছুটা আন্দাজ করা যাবে। ওনারা স্বামী স্ত্রী, এক একজনের গায়ে অন্যজনের হাতের ছাপ থাকাটা স্বাভাবিক। লোকটা গালে হাত রেখে বলল, তাও ঠিক, কিন্তু পুলিশ যখন হয়েছি, হাতের কাছে যাই পাবো মেলাতেই থাকবো, যাকে বলে কাজে ব্যস্ত থাকা। খুকি, তুমি চা খুব সুন্দর বানাতে পারো। আমার বাবাকে আপনারা খুঁজে পেয়েছেন? এখনো পাইনি, তবে সন্ধ্যার আগে পেয়ে যাব। তুমি যদি কিছু জানো তাহলে বলতে পারো, এতে করে আমার কাজ কিছুটা কমবে। না বললেও ক্ষতি নেই, সত্যিটা এমনিও খুঁজে বের করব। এখন চলি তাহলে। আমি ঘরে আসলাম। অধিক শোকে পাথর একটা কথা আছে না, আমার বেলাতে ঠিক সেটাই ঘটল। আমার মধ্যে গা ঝাড়া একটা ভাব চলে এলো। সবকিছু বেশ স্বাভাবিকই লাগছে, মনে হচ্ছে তেমন কিছুই হয়নি। বাবার হারিয়ে যাওয়া, মায়ের আকস্মিক মৃত্যু সব যেন স্বাভাবিক নিয়মেই ঘটেছে। পুলিশের কথা সত্যি হলো না। লোকটা বলেছিল সন্ধ্যার আগেই বাবাকে খুঁজে বের করবেন, কিন্তু পারলেন না। কেটে গেল 2টা মাস, তারা বাবার কোনো খোঁজ লাগাতে পারেননি। বাবা আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টাও করেনি। আমি জানি না বাবা কোথায় আছে। গ্রামের বাড়ি থেকে আমার দাদু কাকারা এলেন। তারা আমাকে সাথে করে গ্রামের বাড়ি নিয়ে যেতে চাইলেন। আমি গেলাম না। ওনারা আমার সাথে থাকতে শুরু করলেন। পুরো পরিবেশটা আমার মস্তিষ্কের একটা কোণে বোধহয় কোণঠাসা হয়েই রয়ে গেছিল। সেটা ধীরে ধীরে এখন বাইরে বের হতে শুরু করেছে। বের হবার প্রথম প্রভাব পড়ল আমার পড়াশোনার উপর। আমার আর পড়াশোনা করতে ইচ্ছে করে না। শুধু পড়াশোনা না, আমার কিছু করতেই ইচ্ছে করে না। সবসময় মাথার ভেতর একটা চাপা সুর বাজতে থাকে। কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। আমার স্মৃতির শক্তিও ধীরে ধীরে লোপ পেতে শুরু করলো। সেদিনই রাস্তায় রূপার সঙ্গে দেখা। রূপা আমার কলেজের খুব কাছের বান্ধবী ছিল, অথচ রাস্তায় ওকে দেখে আমি কিছুতেই চিনতে পারছিলাম না। বেশ খানিকটা সময় ভাবার পর আমার আবছা স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। রূপা আমায় দেখে বলেছিল, মিষ্টি, তোর একই অবস্থা, চোখের নিচে কালি পড়ে গেছে, তোর ঘুম ঠিকঠাক হয় না। সেদিন যে ডাক্তারের কাছে গেলে উনি কি বললো? আমি বুঝতে পারলাম না রূপা কোন ডাক্তারের কথা বলছে। কারণটা তো আপনাকে আগেই বললাম। আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে গেছে, যেন সবটা মনে আছে এমন ভাব করে রূপাকে বলেছি রেস্ট নিতে। ইদানিং বাড়িতে আমার থাকাটাও মুশকিল হয়ে পড়েছে। বাড়ি ভর্তি লোকজন, যাদের বেশিরভাগ লোকজনকে আমি চিনি না বললে ভুল হবে। ওনারা সবাই হয়তো আমার পরিবারের লোক। মস্তিষ্ক শূন্য হবার ফলে চিনতে পারছি না। তাদের মূল লক্ষ্য আমাকে দিয়ে কথা বলানো। ওদের ধারণা আমি সারাদিন একটি কথাও বলি না, অথচ আমি প্রতিনিয়তই কথা বলি। দিনের বেলায় বাবার সাথে আর রাতের বেলা মায়ের সাথে। কি অবাক হচ্ছেন? আমি অবাক হয়েছিলাম, কারণ মা তো আমার সামনেই মারা গেলেন, অথচ তিনি কিভাবে প্রতি রাতে কথা বলতে আর চলে আসেন? এই প্রশ্নটা প্রথম আমায় খুব ভাবিয়েছে। এখন আর ভাবি না, ভাবার মতো এনার্জি আমার মস্তিষ্কে নেই। মা প্রতি রাতে এসে তার ভুল কর্মের জন্য কান্নাকাটি করে। বাবার সাথে কথা বলতে আমার ভালো লাগে।
বাবার চেহারায় ইদানিং বাচ্চা বাচ্চা একটা ভাব চলে এসেছে। বাবা আমার সামনে হাঁটু গেড়ে বসে আছেন। বললাম, তুমি এখন কোথায় আছো বাবা? তোমার সাথেই তো আসি মামুনি। বাবা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ, তোমায় পাগল বানানো হচ্ছে। কেন পাগল বানাচ্ছে? তোমার কাকু আমার সম্পত্তি হাতে নেওয়ায় ধান্দায় রয়েছে। এইভাবেই আমার দিন কাটে। সারাদিন একটা ঘরের মধ্যে আবদ্ধ আমি। মৃত মায়ের কান্না আর নিখোঁজ বাবার স্মৃতি নিয়ে আমি দিন কাটাচ্ছি। ইতি কুহুকিনী। ডায়েরিতে লেখা পুরো কাহিনীটা পড়লাম। বিশ্বস্ত দৃষ্টিতে সামনে চেয়ারে বসে থাকা রসকসীন চুপসে যাওয়া মেয়েটার দিকে তাকিয়ে বই প্রকাশহীন ফাউন্ডারে জিজ্ঞেস করলো, ডায়েরিতে যে মেয়েটির জীবনে লেখা সেটা কি আপনি? সামনে চেয়ারে বসে থাকা মেয়েটা শুকনো গলায় বলল, আপনি কি চান এই লেখা দিয়ে একটা বই বের করতে? এটা পরে পাঠকগণ কি বুঝবে? পাঠকগণ চায় প্রতিটা গল্পে একটা ঘোষণা এন্ডিং পড়তে। আপনার গল্পে তো কোনো এন্ডিংই নেই। সব গল্প একই রকম হতে হবে এমন কেন মনে হচ্ছে? তাদের কাছে আমি আমার সমস্যা অবস্থানের কথা জানালাম। আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই, বাঁচতে। পাঠক মহল বইটা পড়ে আমার সমস্যা বিবেচনা করে এই অবস্থা থেকে বের হবার একটা উপায় বলবে। এই প্রথম কোনো বই হবে যেখানে লেখক নয়, সমস্যার সমাধান খুঁজে দিবে পাঠকেরা। পর্বটি অনেকেই বুঝতে পারবে না, তাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। মিষ্টি তার জীবনে ঘটে যাওয়া একটি অন্ধকার ঘটনার কথা একটি ডায়েরিতে লিখে আনে এবং একজন প্রকাশককে দিয়ে বলে যে তার জীবনীটি যেন বই আকারে ছাপানো হয়। মিষ্টির জীবনীতে কী লেখা আছে সেটাই পুরো গল্পটিতে পড়ছিলেন প্রকাশক।